গল্পগুচ্ছ বাই প্রিয়া চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটি বিচ্ছেদের গল্প শোনাব। বিচ্ছেদ হবার পর কতটা কঠিন এবং যন্ত্রণাময় হয় জীবনটা, তারই আজ কিছু অংশ আপনাদেরকে শোনাব। গল্পটির নাম হলো শুভনীল। 12 বছর পর শুভনীল তার মেয়ে বৃষ্টিকে নিয়ে সিরাজগঞ্জ শহরে বেড়াতে এলো। সেই চেনা শহরটা আজ বড়ই অচেনা লাগছে তার কাছে। মেয়েকে এই শহরের কথা অনেকবার বলেছে। মেয়ে বৃষ্টিরও এই শহরটা দেখার আগ্রহের কমতি ছিল না। আজ 14ই ফেব্রুয়ারি, তার জন্য একটি বিশেষ দিন, আর এই দিনটাকেই সে মেয়েকে নিয়ে এই শহরে আসার জন্য ভেবে রেখেছিল। কিছু পরিচিত ব্যক্তি ছাড়া তার কোনো আত্মীয় স্বজন এই শহরে নেই। আজ ভোরে রওনা হয়েছিল তার নিচু শহর চুয়াডাঙ্গা হতে, আবার আজকে রাতেই ট্রেনে ফিরতে হবে। এই শহরটা আজ খুবই অপরিচিত লাগছে। কেন জানি তার মনে হচ্ছে এই অচেনা কোন শহর। শহরের মধ্য দিয়ে রিকশায় চড়ে মেয়েকে নিয়ে ঘুরছে, মেয়েকে শহরটা চেনাতে যাচ্ছে, কিন্তু সে নিজেই বুঝে উঠতে পারছে না 12 বছর আগে সেই চেনা স্থাপনাগুলো ঠিক আগের মতো আছে কিনা। রিকশা নিয়ে ঘুরতে ঘুরতে হঠাৎ তার চোখে পড়ল সেই ক্লিনিক যেখানে তার মেয়ের বৃষ্টির জন্ম। তখন ক্লিনিকটা অনেকটা পুরাতন ছিল, কিন্তু এখন অনেক পরিবর্তন হয়েছে। তারপরও তার চিনতে অসুবিধা হয়নি। শুভনীল রিকশাওয়ালাকে ক্লিনিকের সামনে রিকশা থামাতে বলল, এবং রিকশা থামাতেই সে ক্লিনিকের দিকে ডান হাত উঁচু করে বৃষ্টিকে বলল, মামুনি, এই ক্লিনিকেই তোমার জন্ম হয়েছে। মেয়েকে কথাটি বলতেই তার চোখ দুটো ছলছল করতে লাগলো, কিন্তু বৃষ্টি দেখে ফেলার আগেই তার কান্না মাখা মুখটি অন্য পাশে ঘুরিয়ে রিকশাওয়ালাকে বলল, ভাই, আপনি রিকশা চালান। রিকশাওয়ালা রিকশা চালাতে চালাতে একটু হেসে বলল, ভাই, আপনারা তো অনেকক্ষণ হলেন আমার রিকশায় উঠেছেন, কিন্তু এখনও বলেন নাই আপনারা যাবেন কোথায়। শুভনীল রিকশাওয়ালার কথার উত্তরে বলল, আমাদেরকে বড়পুল হয়ে যমুনা নদীর পাড়ে নিয়ে যান। কিছুক্ষণ পরে একটু ভেবে সে আবার বলল, ভাই, নদীর পাড়ে একটু পরে যাব, আপনি আমাদের একটা ভালো রেস্তোরাঁয় নিয়ে যান। রিকশাওয়ালা একটু আশ্চর্য ভঙ্গিতে বলল, ভাই, রেস্তোরাঁ তো আমি চিনি না, সেটা আবার কোথায়? শুভনীল বুঝল তার কথা সে বুঝতে পারে নাই, তাই সে আবার বলল, ভাই, আপনি আমাদের একটা ভালো খাবার হোটেলে নিয়ে যান। দুপুর পেরিয়ে যাচ্ছে, আমাদের কিছু খেয়ে নিতে হবে, পরে আর সময় পাবো না। শুভনীলের কথা শুনে রিকশাওয়ালা আবার একটু হেসে বলল, ভাইজান, আমি লেখাপড়া জানি না, তাই আপনার কথা বুঝতে পারি নাই, কিন্তু এখন বুঝতে পেরেছি। চলেন, আপনাদের একটা ভালো খাওয়ার হোটেলে নিয়ে যাই। এই বলে রিকশা চালাতে শুরু করলো। প্রায় ঘণ্টাখানেক পরে খাবার হোটেল থেকে বেরিয়ে শুভনীল রিকশার খোঁজ করতেই সেই রিকশাওয়ালা এসে বলল, ভাই, ওঠেন। শুভনীল অবাক হয়ে বলল, ভাই, আপনি আমাদের জন্য এত সময় হলে এখানেই বসেছিলেন? রিকশাওয়ালা বলল, জি ভাইজান, ভাড়া পাই নাই। এখন বলেন কোথায় যাবেন? শুভনীল বলল, ওই যে তখন বললাম, বড়পুল হয়ে যমুনা নদীর পাড়ে। ভাড়া কত লাগবে? রিকশাওয়ালা বলল, মিটানো লাগবে না ভাই, চলেন নামিয়ে দিয়ে আসি, কিছুক্ষণ পরে আর রিকশা পাবেন না। আজকে নাকি ভালোবাসা দিবস, পেটে ভাত না থাকলে আবার ভালোবাসা দিবস। রিকশাওয়ালা হাসতে থাকে আর বলে, আপনাদের তাড়াতাড়ি নামিয়ে দিয়ে আসি, আবার আসবো, আরও ভাড়া মারতে হবে, বউকে নিয়ে বেড়াতে যেতে পারবো না, হাতে টাকা নাই। আজকে যা কামাই করব তাই দিয়ে একটা মুরগি আর গোলাপ ফুল নিয়ে বাড়িতে যাব।
ঘরের ভেতরেই ভালোবাসা দিবস পালন করব। মনে ভালোবাসা থাকলে ঘরেও যেমন বাইরেও তেমন। কি বলেন ভাইজান, ঠিক বলেছি না? শুভনীল দেখল রিকশাওয়ালা তার দিকে মাথা ঘুরিয়ে হাসি মুখ করে উত্তরের অপেক্ষায় তাকিয়ে আছে। তাই সেও একটু শব্দ করে হেসে বলল, হ্যাঁ ভাই, ঠিকই বলেছেন, চলুন এখন যাওয়া যাক। রিকশা চলছে। বৃষ্টি এদিক ওদিক তাকিয়ে দেখছে আর ভাবছে বাবার মুখে শোনা এই শহরের দৃশ্যগুলো মিলছে কি না। শহরটা দেখতে দেখতে বৃষ্টি তার মায়ের কথা ভাবছে। এই শহরে তার মায়ের স্মৃতি জড়িয়ে আছে, কিন্তু সেই স্মৃতির মাঝে সে কতটুকু সময় দখল করেছিল সেটা তার জানা নেই। এমনকি তার মা দেখতে কেমন ছিল সেটাও সে জানে না। তার বাবা শুধু তাকে বলেছে, তোমার মা মারা যাওয়ার পর আমি তার উপর অভিমান করে সব স্মৃতিচিহ্ন তার চিতার সাথেই পুড়িয়ে ফেলেছি। তুমি বড় হয়ে আয়নায় নিজেকে দেখো, তাহলেই তোমার মায়ের প্রতিচ্ছবি তুমি দেখতে পাবে। মায়ের কথা ভাবতে ভাবতে বৃষ্টির খুব কান্না পাচ্ছিল। চোখ দুটো ভিজে ওঠার আগেই মাথা নিচু করে বাবাকে বলল, বাবা, আমার মা কোথায় থাকতো? শুভনীল মেয়ের প্রশ্ন শুনতে পারে নাই এমন ভাব করে অন্যদিকে তাকিয়ে রইল, কারণ মিথ্যা উত্তর এর আগেও অনেকবার দিয়েছে, কিন্তু আজ আর দিতে পারল না। তবে সে আজও তার প্রশ্নের উত্তর দিতে পারত, যে প্রশ্নের উত্তরে বৃষ্টি তার মায়ের বাড়িতে যেতে চাইবে। কিন্তু মেয়ের এই চাহিদা পূরণ করা শুভনীলের পক্ষে সম্ভব নয়। সে জানে বৃষ্টির মা তাদের জীবন থেকে হারিয়ে গেছে, তবে স্ত্রীর বাড়ির ঠিকানা তার জানা আছে। এই শহরে নয়, যমুনা নদীর চরে নাটুয়াপাড়া গ্রামে। কিন্তু সেখানে বৃষ্টিকে নিয়ে গেলে তার স্ত্রীর ঘটনা সব প্রকাশ হয়ে যাবে। সত্যিটা জানতে পারলে তার মেয়ের জীবন খুবই কষ্টদায়ক হবে। সে কষ্ট নিয়ে 12টা বছর পার করেছে, সেই কষ্ট মেয়েকে দিতে চায় না। শুভনীল মেয়ের প্রশ্নের উত্তর আড়াল করে হঠাৎ আনন্দিত হওয়ার ভাব করে বাম হাত দিয়ে মেয়েকে জড়িয়ে ডান হাত উঁচু করে বৃষ্টিকে বলল, মামনি, ওই দেখ কি সুন্দর ব্রিজ। ওই ব্রিজের কথাই তোমাকে বলেছিলাম। প্রায় আমি আর তোমার মা বিকালে এই ব্রিজের রেলিংয়ে বসে থাকতাম সূর্য ডোবার মুহূর্ত পর্যন্ত। কী যে অপরূপ দৃশ্য, না দেখলে বোঝার উপায় নেই। আজকে ফেরার পথে তুমি আর আমি এখানে বসে সূর্যাস্ত দেখব। এই বলে মেয়ের দিকে তাকিয়ে মৃদু হেসে আবার বলে, ব্রিজটার নাম কি জানো মামনি? ইলিয়াড ব্রিজ। স্থানীয়রা নাম দিয়েছে বড় পুল। ব্রিজটা সুন্দর না মা? বৃষ্টি মন খারাপ করে বলল, হ্যাঁ, এই ব্রিজটা ব্রিটিশরা তৈরি করেছে। এই গল্প তুমি অনেকবার আমাকে শুনিয়েছ বাবা। যমুনা নদীর পাড়ে রিকশা থামল। রিকশা থেকে নেমে শুভনীল মানিব্যাগ থেকে একটি 500 টাকার নোট বের করে রিকশাওয়ালাকে দিল। রিকশাওয়ালা নোটটা হাতে নিয়ে মন খারাপ করে বলল, ভাইজান, এত বড় টাকার নোট খুচরা আমার কাছে নেই, খুচরা দেন ভাইজান। এই বলে রিকশাওয়ালা শুভনীলকে টাকাটা ফেরত দিতে চাইল, কিন্তু সে টাকাটা ফেরত না নিয়ে বলল, আপনাকে খুচরো দিতে হবে না, আপনি আজকে আর ভাড়া না মেরে এই টাকাটা নিয়ে আপনার স্ত্রীকে বেড়াতে নিয়ে যান। রিকশাওয়ালা অবাক হয়ে বলল, আপনি তো খুব লজ্জার মধ্যে ফেলে দিলেন। এই বলে টাকাটা আবার ফেরত দিতে চাইল, কিন্তু শুভনীল টাকাটা ফেরত না নিয়ে বলল, ভাই, আপনাকে আমি টাকাটা পারিশ্রমিক হিসেবেই দিয়েছি, এতে লজ্জার কিছু নেই। এই বলে আর দেরি না করে বৃষ্টির হাত ধরে হাঁটতে লাগলো ও পিছন ফিরে রিকশাওয়ালার দিকে তাকিয়ে একটু হাসি দিয়ে বলল, ভাই, ভালো থাকবেন। রিকশাওয়ালা টাকা হাতে এক দৃষ্টিতে বাবা ও মেয়ের দিকে তাকিয়ে থেকে লজ্জার ভঙ্গিতে হেসে বিদায় জানালো। বেলা 3টে বাজে। নদীর পাড়ে লোকের সমাগম বাড়ছে। শুভনীল ও বৃষ্টি নদীর পাড়ে বসে নদীর অপরূপ দৃশ্য উপভোগ করছে। নদীর জলে সূর্যের আলো পড়ে ঢেউগুলো ঝিলমিল করছে। শুভনীল ঢেউয়ের দিকে তাকিয়ে 12 বছর আগের কথা ভাবছে। 12 বছর আগে আজকের এই দিনেই তার স্ত্রী মনিকা তাকে ছেড়ে চলে যায়। তারা ভালোবেসে বিয়ে করেছিল। শুভনীল ও মনিকা দুজনেই সিরাজগঞ্জ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থী ছিলেন। মনিকাকে বিয়ের 2 বছরের শুরুতে বৃষ্টির জন্ম হয়।
শুভনীল তখন বেকার। মনিকা একটি বেসরকারি ক্লিনিকে জুনিয়র নার্স হিসেবে কর্মরত ছিল, যে ক্লিনিকে বৃষ্টির জন্ম হয়েছে। মনিকার খুব একটা আয় ছিল না, সংসারে অভাব অনটন লেগেই থাকতো। শুভনীলের পারিবারিক অবস্থা বেশ ভালো ছিল, কিন্তু বাড়ির অমতে বিয়ে করায় তার পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তাই বাড়ি থেকে কোনো প্রকার সহযোগিতাই পেত না, যে কারণে নিজের হাত খরচের টাকাও মনিকার কাছে চেয়ে নিতে হতো। মাঝে মাঝেই মনিকা এজন্য তার সাথে রাগারাগি করত। নিজেকে খুব ছোট মনে হতো সে বেকার বলে। বেশি ছোট মনে হতো যখন মনিকা তার সাথে রাগারাগি করত, তখন তার সুন্দর চোখ দুটি জলে ছলছল করে উঠত দেখে। মনিকা ক্লিনিকে যাওয়ার পর বৃষ্টিকে শুভনীলই দেখাশোনা করত। রান্নাবাড়ি থেকে শুরু করে সব কিছুই তাকে সামলাতে হতো। এমনকি মনিকা মাঝে মাঝেই রাত্রিতে বাড়ি ফিরতে পারত না, তবুও সে সব কিছু মানিয়ে নিত। শুধু কষ্ট হতো মেয়েটার জন্য, মায়ের আদর থেকে বঞ্চিত হচ্ছে বলে। মনিকাও সংসারে টাকার অভাব মেটাতে না পেরে সবসময় রাগী মেজাজ নিয়ে থাকতো। কিন্তু কি লাভ হয়েছে তাতে? সংসার তো আর করতে পারল না। অবশ্য টাকা ধরতে পেরেছে মনিকা, যে টাকার জন্য নিজের মেয়েকেও তুচ্ছ করেছে। যেটা মনিকাকে নিয়ে সে কখনো ভাবেনি, সে সেটাও করেছে। ডাক্তার সিদ্দিক স্যারকে বিয়ে করেছে। তাকে মনিকা কখনো বুঝতেই দেয়নি তার ভালোবাসার অন্তরালে এমন একটি পাপ লুকিয়েছিল। 12 বছর আগে এই দিনে এই স্থানে শুভনীল তার মেয়েকে কোলে করে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছে তার স্ত্রীর জন্য। ভালোবাসার উপহার হিসেবে তার জন্য 2টো গোলাপ ফুলও এনেছিল সেদিন। শুভনীল তখনও বুঝতে পারেনি অনেক আগেই তাদের ভালোবাসার গাছ মরে গেছে। দিন শেষে হাতে থাকা ফুলের পাপড়িগুলোও ঝরতে শুরু করেছে। মেয়েকে কোলে রাখতে রাখতে তার শরীর ব্যথা হয়ে গিয়েছিল ঠিকই, তবে সে ব্যথা মনের আঙিনায় পৌঁছাতে পারেনি। তার চেয়েও বড় ব্যথা তার চোখের দৃষ্টি খানিকটা দূরে পড়তেই অনুভব করতে পারল। মনিকা ডাক্তার সিদ্দিকের স্যারের গাড়ির ভেতরে বসে আছে। সিদ্দিক স্যার কিছু যেন বলছে, আর তাই শুনে মনিকা সিদ্দিক স্যারের মাথার আঙুলের ছোঁয়া দিয়ে হেসে গলে পড়ছে। শুভনীলা তাকাতে পারছিল না, তাই একটু সময় মাথা নিচু করে থেকে আবার মাথা তুলতেই দেখে সিদ্দিক স্যারের গাড়ি চলে গিয়েছে। সে তখন কি করবে ঠিক বুঝতেই পারছিল না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করছিল, তার ভালোবাসা এতটা মূল্যহীন? সেদিন কখন যে বেলা শেষে রাত্রি নেমেছে তা বুঝতে অনেকক্ষণ সময় লাগলো শুভনীলের। হঠাৎ তার মেয়ের কান্নার শব্দে বুঝতে পারে এখন যেতে হবে। শুভনীল সেদিন রাতেই মেয়েকে নিয়ে মনিকার ক্লিনিকে যায় এবং জানতে পারে মনিকা ডাক্তার সিদ্দিক স্যারের বিয়ে করে ধর্মান্তরিত হয়েছে। আর এও জানতে পারে আজকে রাতেই তারা কিছুদিনের জন্য শহর ছেড়ে বাইরে কোথাও বেড়াতে যাবে। কোথায় যাবে তা কেউ জানে না। মনিকার বান্ধবী কর্মরত নার্সের কাছে কথাগুলো শুনতে পেরে সে আর দাঁড়িয়ে থাকতে পারছিল না, আর কিছু ভাবতেও পারছিল না। সে শুধু মনিকার বান্ধবী কর্তব্যরত নার্সকে বলল, মনিকা, সকালেও তো ক্লিনিকে আসার সময় আমাকে বলল তুমি বৃষ্টিকে নিয়ে যমুনা নদীর পাড়ে থেকো, আমি চলে আসব। তবে কেন এমন করলো মনিকা? মনিকার বান্ধবী একথার পরে আর কোনো উত্তর দেওয়ার ভাষা খুঁজে না পেয়ে বলল, মনিকার কাছে এরকমটা কখনো আশা করিনি। তারপর আর কিছুই বলতে পারল না মনিকার বান্ধবী। শুভনীল আর দেরি না করে মেয়েকে নিয়ে বাসায় রওনা হয়েছিল। যাওয়ার পথে সারাটা সময় সে ভেবেছিল, বাসায় গিয়ে যদি দেখতাম তুমি ফিরে এসেছো, তবে তোমার কাছে শুধু একটা অনুরোধ করব, তুমি তোমার মেয়েকে এভাবে ফেলে যেও না। শুধু ভালোবাসা দিয়ে বৃষ্টিকে আমি বাঁচিয়ে রাখতে পারবো না। ওর বড় হতে টাকার প্রয়োজন, সেটা আমার নেই, আজ তোমার আছে। প্লিজ মনিকা, তুমি ওকে নিয়ে যাও, না হলে আমরা বাবা মেয়ে না খেতে পেয়ে মারা যাব। এইসব কথা ভাবতে ভাবতে কখন যে সেদিন চোখের জলে গাল ভিজে গিয়েছিল বুঝতে পারেনি। শুভনীল বুদ্ধির পরে কখনো কেঁদেছিল তার মনে পড়ে না, কিন্তু মনিকার এভাবে চলে যাওয়ায় সেদিন কেঁদেছিল সারাটি পথ, সারাটি রাত, কখনো বসে, কখনো শুয়ে, আবার কখনো বা বালিশে মাথা গুজে। কেউ দেখেনি, দেখেছে শুধু তার মেয়ে, কিন্তু কিছুই বোঝেনি বাবা ও তার প্রতি মায়ের কতটা অবহেলা।
কতটা অবিচার। আজও তার মেয়ে বৃষ্টি জানে তার মা বেঁচে নেই। বৃষ্টির বুদ্ধির পর থেকে এমনটাই জেনে এসেছে। মেয়েকে সত্যিটা বলার ভাষা তার জানা নেই, হয়তো আর কখনো বলাও হবে না। মনিকা সিদ্দিক স্যারের সাথে এই শহরেই নাকি থাকতো, তবে বেশি দিন স্থায়িত্ব পায়নি। সিদ্দিক স্যার পুনরায় বিয়ে করেছে। তারপর থেকে মনিকার আর কোনো খোঁজ মেলেনি। মনিকা তার বাড়িতেও নাকি আর কখনো যায়নি, হয়তো আর কখনো যাবেও না। আর যাবেই বা কী জন্য? টাকাই তো তার কাছে সব কিছু। স্নেহ, মমতা, ভালোবাসা সবই মূল্যহীন। শুভনীল আজ 12 বছর পর যমুনা নদীর পাড়ে বসে মনে মনে বলছে, মনিকা তুমি সুখে থেকো, সুখে থেকো কোনো এক সিদ্দিক স্যারের ঘরে। মনে মনে বলতে বলতেই তার চোখে জল এসে গেল। আর তখনই তার মেয়ে বলে উঠল, বাবা তোমার চোখে জল কেন? তুমি কাঁদছো কেন? শুভনীল বলল, না মা, কিছু না। এই বলে চোখের জল মুছতে মুছতে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, অতীত খুবই খারাপ মামুনি। কষ্টের হলে ভোলা যায় না, আর আনন্দের হলে ফিরে পাওয়া যায় না। চলো মামুনি, সন্ধে হয়ে আসলো, এখন ওঠা যাক। শুভনীল কথাটা বলে মেয়েকে হাত ধরে তুলে দাঁড়াতেই একজন মহিলা সামনে এসে দাঁড়িয়ে বলে, এই তোরা শুভকে দেখেছিস? আমার মেয়েকে দেখেছিস? বল না দেখেছিস? মহিলা বলেই বারবার বুক থাপড়াথাপড়ি করে। সে আবার বলে, শুভ, শুভ আমার স্বামী, বল না কোথায় ওরা? শুভনীল হতবাক হয়ে দেখে এ তো মনিকা, বৃষ্টির মা। বৃষ্টি মহিলার আচরণে ভয়ে পেয়ে শক্ত করে বাবাকে জড়িয়ে ধরে, বলে, বাবা চলো। কিন্তু না, শুভনীল মেয়ের কথায় কোনো সাড়া না দিয়ে সে শুধু এক দৃষ্টিতে মনিকাকে দেখছে আর ভাবছে, এ কি সত্যিই মনিকা নাকি অন্য কেউ? হ্যাঁ, এ তো সত্যিই মনিকা, তার স্ত্রী। শুভনীল এখন কি করবে কি বলবে ঠিক বুঝে উঠতে পারছে না। বৃষ্টি বাবাকে সজোরে ধাক্কা দিয়ে বলে, বাবা আমার ভয় করছে। শুভনীল তবু মেয়ের দিকে না তাকিয়ে বলে ফেলল, মনিকা আমাকে চিনতে পারছো? আমি শুভ, শুভনীল। মনিকা শুভনীলের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলে, তুই আমার স্বামী? এই বলে বৃষ্টির দিকে তাকিয়ে বলে, এই মেয়ে তুই কে? তুই কি আমার মেয়ে? তোরা সব শয়তান, আমিও শয়তান। তুই আমার শুভ ভালো, শুধু আমার শুভ ভালো, আর কেউ ভালো না। তোরা কেউ না, আমিও না। মনিকার এই আচরণে শুভনীলা স্থির থাকতে না পেরে মনিকার হাত ধরে ওকে শান্ত করার চেষ্টা করতেই মনিকা তার হাত সজোরে ঝাঁকে দিয়ে ছাড়িয়ে নিয়ে বলে, তুই শয়তান, তুই সিদ্দিক। হা হা করে হাসতে হাসতে দৌড়ে ভিড়ের মধ্যে হারিয়ে গেল। শুভনীলের চোখে জল। তার জলে ভরা চোখ দুটি ঝাপসা দৃষ্টিতে মনিকাকে এদিক ওদিক খুঁজতে থাকে, কিন্তু না, মনিকা আর ফিরে এলো না। বৃষ্টি বাবাকে জড়িয়ে দাঁড়িয়েছিল অনেকক্ষণ। সব কিছু তার কাছে কেমন যেন স্বপ্নের মতো লাগছে। কেন এমন করলো মহিলাটি? আর বাবাই বা কেন কথার সাথে তাল মিলিয়ে বলছিল, আমি শুভ, আমি শুভনীল? শুভনীল বৃষ্টির দিকে তাকিয়ে থেকে বৃষ্টি কান্না করছে ও ভয়ে কাঁপছে। সে মেয়েকে আরও ভালো করে জড়িয়ে ধরে বলে, ভয় নেই মা, চলো এবার যাওয়া যাক। এই শহরে আর কখনো আসবো না। এই শহরটা আমাদের জন্য নয়। যে দুঃখ কষ্ট লুকিয়ে রেখে শুভনীল বৃষ্টিকে নিয়ে বাঁচতে শিখেছে, সেই বাঁচার মাঝে মনিকাকে ফিরিয়ে আনা অসম্ভব। মনিকা তার জীবন থেকে চলে গেছে আজ অনেক দিন, কিন্তু আজও খুব কষ্ট হয় তার। তবু বেঁচে আছে বুক ভরা কষ্টের স্মৃতি নিয়ে। এতগুলো বছর হলো মনিকার ফেলে যাওয়া স্মৃতি শুধুই বৃষ্টির জন্য। মনিকাকে খোঁজ করলে হয়তো পাওয়া যাবে, কিন্তু তাকে কি সেই অতীতের দিনগুলির মতো ভালোবাসতে পারবে সে? না, সেটা সম্ভব না। আর পারবেই বা কী করে? সময়ের সাথে সাথে সব কিছু বদলায়। আজ শুভনীলও বদলে গেছে। সে আবার বিয়ে করেছে। বাড়িতে তার স্ত্রী। সেও জানে শুভনীলের স্ত্রী মনিকা অনেক আগেই মারা গিয়েছে। ট্রেনের জানালার পাশে শুভনীল ও বৃষ্টি বসে আছে। কেউ কারোর সাথে কথা বলছে না। ট্রেন ছুটে চলেছে মনিকার শহরকে পিছনে ফেলে।
শুভনীল জানলা দিয়ে বাহিরের অন্ধকারে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ বৃষ্টি কেঁদে উঠে বাবাকে জড়িয়ে ধরে বলে, বাবা, উনি আমার মা। তুমি আমাকে মিথ্যে বলছো? সব মিথ্যে? আমার মা বেঁচে আছে? এই কথা বলেই ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। শুভনীল আর কান্না ধরে রাখতে পারল না, মেয়েকে জড়িয়ে ধরে সেও কাঁদতে লাগলো। অনেকক্ষণ হয়ে গেছে বৃষ্টি বাবাকে জড়িয়ে ধরে কাঁদছেই, আর বারবার শুধু বলছে, বাবা, তুমি আমাকে মিথ্যা বলছো, সব মিথ্যা। শুভনীল মেয়েকে আর কোনো উত্তর দেয় না। সে জানে মেয়ে বড় হচ্ছে, তার প্রশ্নের উত্তর সে নিজেই একদিন খুঁজে বের করবে। শুভনীল মেয়ের মাথায় হাত রেখে আদর করে বলে, ট্রেনটা এত ধীরে চলছে কেন? তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। তোমার মা তোমাকে নিয়ে চিন্তা করছে। তোমার মা তোমাকে অনেক ভালোবাসে, তাই না মা? গল্পটি কেমন লাগলো সেটা নিশ্চয়ই জানাতে ভুলবেন না। আপনাদের একটি লাইক, কমেন্ট ও শেয়ার আমাকে যে কতটা পরিমাণে উৎসাহ দেয় সেটা বলে বোঝানোর মতো নয়। তাই আপনাদের সহযোগিতা ও ভালোবাসা দুটোই একান্ত কাম্য। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ থাকবেন। নমস্কার। গল্প পাঠে আমি প্রিয়া।